আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? তোমাদের জন্য আজকেও কিন্তু আমরা তোমাদের লাইসেন্স প্রস্তুতির জন্য ফ্রি মিডওয়াইফারি ক্লাস নিয়ে চলে আসলাম, যেন তোমাদের সর্বোত্তম প্রস্তুতি হয়। তোমরা যারা জয়েন করেছো প্লিজ একটু আমাকে জানাবে যে সঠিক শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। এর পাশাপাশি তোমরা যেটা করবে, তোমাদের বন্ধুরা যারা রয়েছে এবারে লাইসেন্স পরীক্ষার্থী, তাদেরকে একটু মেনশন এবং শেয়ার করে দাও। হ্যাঁ, মেনশন এবং শেয়ার করে দাও যারা হচ্ছে এখনো আমাদের সঙ্গে যুক্ত হয়নি। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে যে আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা। আজকে তোমাদের জন্য আমি কিন্তু একটা সুখবর নিয়ে এসেছি। হ্যাঁ, লাইভ চলাকালীন সময়ে কিন্তু তোমাদের জন্য সুখবরটা দিয়ে দেব যে আসলে সুখবরটা কি, এটা শুনতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেও আরফেজ হোসাইন, ঋতু খাতুন, হাবিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? এবং তোমরা আরেকটু তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, আরও একটু বেশি জয়েন হলেই কিন্তু আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করব। দেখো, তোমাদের কিন্তু হাতে আর বেশি সময় নেই। বলতে গেলে কি যে পরীক্ষা আসলে তোমাদের ঘরের দুয়ারে। হ্যাঁ, এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। মানে সকাল এমন একটা অবস্থা হয়ে গেছে যেন ঘুম থেকে উঠলেই সকালেই আমাদের পরীক্ষা, তাই না? কারণ এখন কি মাস? অগস্ট, সেপ্টেম্বরেই তোমাদের পরীক্ষা হবে। সো এখন কিন্তু আর আগের মতো অবহেলা করার সময় নেই। তোমাদের সবাইকে কিন্তু কি করতে হবে? এমডি রুবেল, সুমি খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবাইকে কিন্তু এখন অনেক বেশি পড়াশোনা করতে হবে, কারণ আমাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই, পরীক্ষা অতি সন্নিকটে। তাই এখন তোমরা যে যেখানে আসো, যেভাবে আসো না কেন, সবাইকে আমাদের সেভাবেই পড়াশোনা শুরু করতে হবে। আজকে কিন্তু আমরা পড়বো কি, মিডওয়াইফারি থেকে মনে করো যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে বা অন্যান্য পরীক্ষায় আসছে সেই প্রশ্নগুলোই। অর্থাৎ আজকের ক্লাসটা কি আমাদের কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, যেখানে আমরা পড়ব গুরুত্বপূর্ণ টপিক এবং সেই সঙ্গে থাকবে কি আরও গুরুত্বপূর্ণ আলোচনা, এবং সেই সঙ্গে আরও কিছু টিপস থাকবে, যেই টিপসগুলো ফলো করলে আসলে আমরা কি করতে পারবো, লাইসেন্স পরীক্ষায় খুব সহজে দেখা যাচ্ছে একটা মোটামুটি প্রস্তুতি নিয়েও আমরা যেন কি করতে পারি, পাস করতে পারি। হ্যাঁ, তোমরা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছে তারা একটু আমাকে তোমরা আমাকে একটু হচ্ছে কমেন্ট করবে যে কে কে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এবং খুব তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকে দেখো, আমাদের তোমাদের জন্য নিয়ে এসেছি কি ফ্রি ক্লাস, তাই না? ফ্রি ক্লাসে আমরা পড়বো কি, কোনগুলো প্রশ্ন আমাদের বেশি বেশি পরীক্ষায় এসেছে এবং সেই সঙ্গে কোন কোন টিপস ফলো করলে আসলে লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। লাইসেন্স পরীক্ষায় আসলে কিভাবে সহজেই অল্প পড়াশোনা করেও উত্তীর্ণ হওয়া যায়। তোমরা যারা জয়েন হয়েছো তারা দেখতে পাচ্ছ যে কি আছে আমাদের প্রশ্ন, কমন কজেস অফ ম্যাটারনাল ডেথ, মাতৃমৃত্যুর প্রধান কারণগুলো কি কি। তোমরা প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবা যে হচ্ছে প্রায় পরীক্ষাতে মিডওয়াইফারি থেকে এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায়ই এসে থাকে যে মাতৃমৃত্যুর প্রধান কারণ কি কি, তাই না? মাতৃমৃত্যুর প্রধান কারণ কি কি। এখন
সুমি খাতুন ম্যাম, আমার একটা কমপ্লেন আছে। হ্যাঁ বলো, তোমার কি কমপ্লেন? লিজামণি স্বপ্নচরী, তোমাদের কমপ্লেন কি? সব শুনবো এবং সাথে পড়াশোনাও করব। তোমরা হচ্ছে যারা ভর্তি হতে চাও তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং তোমাদের জন্য কিন্তু আজকে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে আজকে লাইভের পরে আমাদের সঙ্গে যুক্ত হবে বা ভর্তি হতে চাও তাদের জন্য খুবই স্বল্প মূল্য কোর্স ফিতে ভর্তি হতে পারবে। সেইটা আমি তোমাদেরকে জানিয়ে দেব কত ক্লাস চলাকালীন সময়ে। এবং আমরা কিন্তু তোমাদের জন্য একটা মানে সিক্রেট সাজেশন এবং হচ্ছে কি প্রশ্ন ব্যাংক তৈরি করেছি, যেটা আসলে পড়লে তোমার মিনিমাম তুমি 80% কি পাবে, কমন পাবে। যে প্রশ্নগুলো আসলে তুমি বলতে গেলে যে তুমি পাস করতে পারবে যে প্রশ্নগুলো পড়াশোনা করলে। ই নম্বর দেখা যায় না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, কে কে সঠিক আনসার জানো? আমাকে সঠিক আনসার কমেন্ট করতে হবে। রীতা খাতুন, সোনালি, উম্মে হাবিবা। আমি তো জানি আমার হচ্ছে যারা স্টুডেন্ট আছে তোমরা সবাই সঠিক আনসার জানো, কারণ এগুলো তোমাদের আগেই অনেক পড়া, অনেক অনেক বহুবার পড়া এই প্রশ্নগুলো। কিন্তু এই বহুবার পড়া প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু আলটিমেটলি কি হয় যে আমরা হচ্ছে প্রশ্নের সঠিক আনসার করতে পারি না। ফারহানা খাতুন, এসিই, আয়শা, রুবেল, সরস্বতী, স্বপ্নচরী, সুকন্যা, তোমরা সবাই দেখতেছি তো সবাই সঠিক আনসার কি দিতে পারতেছো। কমন কজেস অফ ম্যাটারনাল ডেথ, কি কমন কারণে আসলে মায়ের মাতৃমৃত্যু হয়। দেখি তাহলে কি আছে। পিপিএস বলতে কি বোঝায়? পিপিএস বলতে বোঝায় হচ্ছে কি বলতো? পিপিএস বলতে কি বোঝায়? পোস্টপার্টাম হেমোরেজ। পিপিএস মানে কি? পোস্টপার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম হেমোরেজ, তাই না? আমরা তো জানি পিপিএস বলতে কি বোঝায়, পোস্টপার্টাম হেমোরেজ। তারপরে নাম্বার বি অপশন কি? টুইন প্রেগন্যান্সি, মানে তোমার ডবল হচ্ছে তোমার একের অধিক বাচ্চা গর্ভধারণ। নাম্বার সি এক্লেমশিয়া, অর্থাৎ কি? খিঁচুনি। তারপরে প্রিটার্ম লেবার, প্রিটার্ম সময়ের পূর্বে কখন। তোমরা তো বলো তো, আমাকে একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে প্রিটার্ম লেবার কখন হয়। আমি জানি তোমরা জানো, কারণ আমাদের পরীক্ষায় একটা আমরা হচ্ছে কিভাবে পড়বো, একটা প্রশ্ন পড়বো সাথে রিলেটেড যে প্রশ্নগুলো আছে সবগুলো একসাথে পড়ে ফেলবো। তাহলে প্রিটার্ম লেবার কখন হয়, কখন ডেলিভারি হলে আমরা বলি হচ্ছে একজন মায়ের প্রিটার্ম লেবার হয়েছে বা প্রিটার্ম বার্থ। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে প্রিটার্ম লেবার বলতে কি বোঝায়। দেখতে চাই যে আমার যারা প্রিয় ছাত্রছাত্রী আছে তোমরা সবাইকে কে এই অ্যান্সারটা জানো যে প্রিটার্ম লেবার বলতে কি বোঝায়। এবং নাম্বার অপশন হচ্ছে কি? অবস্ট্রাক্টেড লেবার আর প্রলং লেবার, এই দুইটার মধ্যে পার্থক্য কি? যে বলতে পারবা তার জন্য কি থাকবে? অবস্ট্রাক্টেড লেবার এবং প্রলং লেবারের মধ্যে আসলে পার্থক্য কি? যে বলতে পারবে তার জন্য একটা গিফট থাকবে। দেখি কে কে সঠিক আনসার করতে পারো। হ্যাঁ, লিজামণি 37 উইক লেস দেন, সেবামণি 28 উইকস আফটার। আমি দেখতে চাই যে আসলে সঠিক আনসার কে জানো যে প্রিটার্ম লেবার বলতে কি বোঝায় এবং অবস্ট্রাক্টেড লেবার আর হচ্ছে প্রলং লেবারের মধ্যে পার্থক্যটা কোথায়। প্রলং লেবার এবং অবস্ট্রাক্টেড লেবার মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, তাহলে আমরা প্রশ্নে চলে যাই। কমন কজেস অফ ম্যাটারনাল ডেথ, মাতৃমৃত্যুর প্রধান কারণ কি? পিপিএস অর্থাৎ পোস্টপার্টাম হেমোরেজ, গর্ভকালী মানে ডেলিভারির পরে যদি কোনো মায়ের অনেক বেশি রক্তপাত হয় বা হেমোরেজ হয় তাকে আমরা কি বলি? পোস্টপার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম হেমোরেজ কিন্তু দুই প্রকার। পোস্টপার্টাম হেমোরেজ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে কি প্রাইমারি এবং সেকেন্ডারি। দেখো আমরা এই যে মানে আনসারের সাথে সাথে এক্সট্রা যেগুলো পড়াশোনা করব সেগুলো কিন্তু আমাদের অনেক সময় এমসিকিউতে চলে আসে। আমি তোমাদের সঠিক আনসার দিব, কিন্তু তার আগে কি করতে হবে? আমাদের আজকে 100+ জয়েন হলেই কিন্তু আমরা পড়ায় চলে যাব এবং আরো বেশি ডেসক্রিপশন দিয়ে আমরা পড়বো। তোমরা একটু তোমাদের
বন্ধুদেরকে আরো মেনশন করে দাও এবং ক্লাসটি শেয়ার করে দাও যেন সবাই কি করতে পারে, দেখার সুযোগ পায়। হ্যাঁ, তাহলে দেখো পিপিএস কি, পোস্টপার্টাম হেমোরেজ অর্থাৎ প্রসব পরবর্তী রক্তক্ষরণ। আমাদের লেবারে বা প্রেগনেন্সিতে রক্তক্ষরণ কিন্তু দুই রকম, একটা হচ্ছে কি পিপিএস, আরেকটা হচ্ছে এপিএস, মানে কি অ্যান্টিপার্টাম হেমোরেজ। যখন 28 সপ্তাহের পরে এবং 37 সপ্তাহের পূর্বে, 28 সপ্তাহের পরে 37 সপ্তাহের পূর্বে যখন কোনো মায়ের হেমোরেজ হয় তখন তাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিপার্টাম হেমোরেজ অর্থাৎ প্রসব পূর্ববর্তী রক্তক্ষরণ। এবং পোস্টপার্টাম হেমোরেজ যখন ডেলিভারির পরে কোনো মায়ের নর্মাল অথবা সিজারিয়ান সেকশনের পরে 500 ml থেকে 1000 ml এর মতো কি হয় হচ্ছে ব্লিডিং হয় বা হেমোরেজ হয়, তখন তাকে আমরা বলি পোস্টপার্টাম হেমোরেজ। নেক্সট অপশনটা কি, টুইন প্রেগনেন্সি। টুইন প্রেগনেন্সি মানে কি একের অধিক গর্ভধারণ। আরেকটা নাম্বার সি অপশনে কি আছে, এক্লেমশিয়া। এক্লেমশিয়া মানে কি খিঁচুনি হওয়া। সাধারণত গর্ভের 20 সপ্তাহ পর থেকে মায়েদের মধ্যে কি কি দেখা দেয়, হাই ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে তোমার ইডিমা হতে পারে, তারপরে কি হয় ভেরিকোজ ভেইন দেখা দেয়। দেখা যাচ্ছে ইউরিন টেস্ট করলে কি দেখা যাবে, প্রোটিন ইউরিয়া অর্থাৎ ইউরিনের সাথে প্রোটিন নির্গত হওয়া। এবং এইগুলো হচ্ছে আমাদের প্রি এক্লেমশিয়ার সাইন সিমটম। এবং এই প্রি এক্লেমশিয়ার সাইন সিমটমের সাথে যখন আমাদের খিঁচুনি অর্থাৎ কনভালশন যুক্ত হবে তখন তাকে আমরা বলি হচ্ছে এক্লেমশিয়া। এক্লেমশিয়া হলে মায়েদের কি হয়, খিঁচুনি হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে এক্লেমশিয়া কখন হতে পারে। এক্লেমশিয়া কিন্তু ডেলিভারির আগে এবং ডেলিভারির পরে হওয়ারও কিন্তু আমাদের একটা রিস্ক বা সম্ভাবনা থেকে যায়। তারপরে হচ্ছে কি প্রিটার্ম লেবার অর্থাৎ সময়ের পূর্বে জন্মগ্রহণ করা, যখন আমাদের নর্মাল ডেলিভারির টাইম কত, যে হচ্ছে 37 থেকে 42 উইকস কমপ্লিট করে ডেলিভারি হলে আমরা তাকে বলি কি নর্মাল লেবার। তাহলে কি বিফোর 37 উইকস, বিফোর 37 উইকস 37 সপ্তাহের পূর্বে যখন ডেলিভারিটা হয়ে যাবে তখন তাকে আমরা বলবো কি প্রিটার্ম লেবার। এবং নাম্বার 5 অপশনটা কি হবে, সঠিক আনসার কি কি করতে পারছো, যে ঋতু খাতুন, জান্নাত রাহি, আয়েশা পারভিন, আজমেরি, লিজামণি। এবং হ্যাঁ তোমরা সকলেই কিন্তু তোমরা হচ্ছে কি করছো, সঠিক আনসার দিছো। যে প্রিটার্ম লেবার বলতে কি বোঝায়, বিফোর 37 উইকস এর পূর্বে হলে সেটাকে বলে কি প্রিটার্ম লেবার। আরেকটা কি আছে অবস্ট্রাক্টেড লেবার। অবস্ট্রাক্টেড লেবার বলতে কি বোঝায়, আমি কিন্তু তোমাদেরকে একটা প্রশ্ন করেছি যে হচ্ছে অবস্ট্রাক্টেড লেবার এবং প্রলং লেবারের মধ্যে ডিফারেন্সটা কি। আমি কখন অবস্ট্রাক্টেড লেবার বলবো এবং কখন প্রলং লেবার বলবো, যখন আমাদের লেবারটা বাধাগ্রস্ত হয়। যেমন মনে করো যে সাধারণত সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন হয়, অর্থাৎ ফিটাসের ওয়েট এবং মায়ের পেলভিকের আয়তনের তুলনায় ছোট হয়, তখন লেবারটা কি হয় বাধাগ্রস্ত হয়ে যায়, তখন আমরা তাকে বলি কি অবস্ট্রাক্টেড লেবার। এবং লেবারটা যখন দীর্ঘ সময় ধরে হয় অর্থাৎ 18 আওয়ার্স 18 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে কিন্তু মায়ের লেবারের কিন্তু কোনো অগ্রগতি নেই, অর্থাৎ কন্ট্রাকশন থাকবে না, লেবার প্রোগ্রেস হবে না, তারপর হচ্ছে ফিটাল ডিসেন্ট হবে না, তখন তাকে আমরা বলবো প্রলং লেবার। এবং অবস্ট্রাক্টেড লেবার হলে কি হয়, অবস্ট্রাক্টেড লেবারে আমাদের যেটা হয় সেটা হচ্ছে মায়ের ইউটেরাইন কন্ট্রাকশন থাকবে, সার্ভাইকাল ডাইলেটেশন থাকবে, কিন্তু ফিটাল হেড ডিসেন্ট হবে না, তখন তাকে আমরা বলবো হচ্ছে অবস্ট্রাক্টেড লেবার। তাহলে প্রলং এবং অবস্ট্রাক্টেড লেবারের মধ্যে পার্থক্য কি, একটা যে অবস্ট্রাক্টেড লেবারে কি হবে না, ফিটাল হেড ডিসেন্ট হবে না, কিন্তু সার্ভাইকাল ডাইলেটেশন থাকবে, আর কি থাকবে, আর হচ্ছে প্রোগ্রেস অফ লেবার থাকবে না। হ্যাঁ, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, যে মায়েদের মৃত্যু হয় কেন, তাহলে কি হয়, কি কি কারণে হয়, একটা হচ্ছে আনসার হবে কি পোস্টপার্টাম হেমোরেজের কারণে হয়। তারপরে এখানে তো আমাদের মাল্টিপল চয়েস আনসার, তাহলে আরেকটা আনসার কি হবে, যে হচ্ছে এক্লেমশিয়ার কারণে। মাতৃ মৃত্যুর প্রত্যক্ষ কারণ হচ্ছে পিপিএইচ, এক্লেমশিয়া
তারপরে হচ্ছে অবস্ট্রাক্টেড লেবার ACE। হ্যাঁ, তোমরা সকলেই কিন্তু তামান্না, জান্নাতুল সবাই কিন্তু কি করেছো, সঠিক আনসার দিয়েছো ACE। তাহলে আমাদের কমন কজেস অফ ম্যাটারনাল ডেথ কি কি হবে, আমরা কিন্তু এই প্রশ্নগুলো একদম ঠুটস্থ করে ফেলবো যে মাতৃমৃত্যুর প্রধান কারণ কি কি, এছাড়াও আরো যে অপশনগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলবো। পোস্টপার্টাম হেমোরেজ, এক্লেমশিয়া, অবস্ট্রাক্টেড লিভার, এভাবে করে সবগুলো মুখস্থ করে রাখবে। এখন এখান থেকে যদি আবার তোমার প্রশ্ন আসে যে প্রিটার্ম লেবার বলতে কি বোঝায়, তখন তুমি আনসার করবে কি, বিফোর 37 উইকস অফ প্রেগনেন্সি, ডেলিভারি হলে কি হয়, হচ্ছে প্রিটার্ম লেবার। তারপর অবস্ট্রাক্টেড লেবার বলতে কি বোঝায়, এই সবগুলোই কিন্তু তোমার একটার সাথে আরেকটা রিলেটেড প্রশ্ন। আবার পরীক্ষায় থাকতে পারে যে এক্লেমশিয়া কখন হতে পারে, দেখা যাচ্ছে তোমার সাধারণত কখন এই সাইন সিমটমগুলো দেখা দেয়, 20 সপ্তাহের পর থেকে তোমার এই এক্লেমশিয়া হওয়ার সাইন সিমটমগুলো দেখা দিতে পারে। ডেলিভারির পূর্বে এবং পরে উভয় সময় এক্লেমশিয়া হওয়ার চান্সেস থাকে। তারপরে দেখো নেক্সট প্রশ্নটা কি হবে, ফলোইংস আর অবস্টেট্রিক ইমার্জেন্সিস। দেখো আমরা কিন্তু একটু আগেই পড়লাম যে অবস্ট্রাক্টেড লেবার বলতে কি বোঝায়। এখন এই প্রশ্নের আনসার কিন্তু অবশ্যই তোমাদের পারা উচিত, কারণ আমি তো বলে দিয়েছি যে অবস্ট্রাক্টেড লেবার হলে কি কি প্রবলেম দেখা দেয়। কে কে আনসার পারবে দেখি, সঠিক আনসার কে কে দিতে পারবে। ফলোইংস আর অবস্ট্রাক্টেড ইমার্জেন্সিস, যে হচ্ছে অবস্ট্রাকটিক ইমার্জেন্সি হলে কোন কোন সমস্যাগুলোকে আমরা কনসিডার করি। এক্লেমশিয়া, রাপচার ইউটেরাস, প্রোম বলতে বোঝায় হচ্ছে প্রিম্যাচিউর। প্রোম বলতে কি বোঝায়, প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন। প্রম বলতে কি বোঝায়, প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন। তারপর আছে কি PPH, তো আমরা একটু আগে পড়লাম, পোস্টপার্টাম হেমোরেজ। নাম্বার ই অপশন হচ্ছে প্রলং লেবার। তাহলে সঠিক আনসার কি কি হবে, আমার কোনো দুইয়ের আনসার কে কে করতে পারবে দেখি, কে কে জানো সঠিক আনসার কে কে জানো। 2 মহিউদ্দিন, ADE। এই তো তোমরা হচ্ছে সঠিকের দিকে যাচ্ছ। দেখি আরো কে কে সঠিক আনসার করতে পারো। তোমাদের জন্য কিন্তু আজকে লাইভের শেষে একটা কি থাকবে, অফার থাকবে, যে আজকে লাইভের পরে যদি তোমরা ভর্তি হও, শুধু আজকে আমার লাইভের পরে যদি তোমরা ভর্তি হও, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু মাত্র বলতে পারো যে 80% ডিসকাউন্ট, হ্যাঁ, মাত্র 1000 টাকায় ভর্তি হতে পারবে। সেখানে কি কি পাবে, আমাদের বই পাবে, 2টা বই পাবে, তারপরে হচ্ছে মডেল টেস্টের জন্য বই পাবে এবং আলাদা করে সাজেশন পাবে, এবং পরীক্ষার আগে তো আবার এক্সট্রা করে আরেকটা সাজেশন পাবে। এই জন্য আজকে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, যারা এখনো ভর্তি হওনি, আজকে মাত্র 1000 টাকা। এটা কিন্তু অফারটা শুধুমাত্র আজকের জন্যই, আজকে শুধুমাত্র 1000 টাকায় ভর্তি হতে পারবে এবং এই লাইভের শেষে। তাহলে আমরা দেখি এই আনসারটা কি কি দিয়েছে, রুবেল, ফারহানা, হ্যাঁ, সুবর্ণা সেতু, আলাউদ্দিন, BDE। তাহলে অবস্ট্রাক্টেড ইমার্জেন্সি কি কি, অবস্ট্রাক্টেড ইমার্জেন্সি বলতে কি কি বোঝায়, তাহলে আমরা তো পড়লাম অবস্ট্রাক্টেড ইমার্জেন্সি কি হবে, এক্লেমশিয়া, তাই না, রাপচার ইউটেরাস, তারপরে কি হবে পোস্টপার্টাম হেমোরেজ এবং প্রলং লেবার। তাহলে অবস্ট্রাকটিভ ইমার্জেন্সিস কি কি হবে, এক্লেমশিয়া, রাপচার ইউটেরাস, পোস্টপার্টাম হেমোরেজ এবং প্রলং লেবার। সঠিক আনসার বুঝতে পেরেছে সবাই। লতা আক্তার, ADE। রাপচার ইউটেরাসও কিন্তু অবস্ট্রাক্টেড ইমার্জেন্সিস এর মধ্যেও এখন গণ্য হয়। তাহলে এক্লেমশিয়া, PPH, প্রলং লেবার, ক্লিয়ার। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন নিডস টু বি ট্রিটেড ইমিডিয়েটলি। এই প্রশ্নটা আমাদের গতবারের আগের বার আসছিল, যে কোন কন্ডিশন হলে, হ্যাঁ, তোমার হচ্ছে ইমিডিয়েট কি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। সঠিক আনসার দাও দেখি কে কে সঠিক আনসার দিতে পারো। এর মাঝে আমি তোমাদের একটু ডিস্টার্ব করি, যে হচ্ছে এই যে দেখছো আমাদের 3টা বই, তোমরা যদি আজকে 1000 টাকা ছাড়ে ভর্তি হতে পারবে লাইভের শেষে, এবং ভর্তি হলে তোমরা কিন্তু এই 3টা বই পাবে। কোন 3টা, এই 3টা বইয়ের মধ্যে থেকে তোমরা যেই কোর্সে, কেউ আসো ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, কেউ আসো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এবং যারা BSc তে আসো
তাদের তোমরা কিন্তু এই বইগুলো পেয়ে যাবে, সঙ্গে পাবে একটা সাজেশন এবং প্রশ্ন ব্যাংক। হ্যাঁ, সো আজকের মতো সুবর্ণ সুযোগ কিন্তু লুফে নিতে হবে। সো সুবর্ণ সুযোগ লুফে নিতে হলে কি করতে হবে, লাইভের শেষে তোমরা যারা আর ভর্তি হতে পারবে কিন্তু মাত্র 20 জন। হ্যাঁ, এর বাইরে কিন্তু ভর্তি হতে পারবে না। এজন্য তোমার বন্ধুকে পিছনে ফেলে তোমাকে আগে আসতে হবে ভর্তি হওয়ার জন্য। 1000 টাকায়, মাত্র 1000 টাকায় ভর্তি হতে পারবে আজকে। এটা কিন্তু শুধুমাত্র আজকের জন্যই। সঠিক আনসার কে কে দিয়েছো? ঐশী, রুবেল, আলাউদ্দিন, শেবা, সামিয়া, উম্মে হাবিবা, হাফসা, তামান্না, রিতা, শাহিন, আয়শা, ফারজানা, হাসনা, আজমেরি। তাহলে আমাদের যদি কোনো ইমার্জেন্সি কন্ডিশন হয় সেক্ষেত্রে ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে কোনটার? একটা আছে কি ক্লোজড ফ্র্যাকচার, ইউরিনারি রিটেনশন, আই ইনজুরি, নাম্বার ডি অপশন হচ্ছে কি এক্সেসিভ কন্টিনিউয়াস ব্লিডিং, অর্থাৎ অতিরিক্ত কন্টিনিউয়াস ভাবে রক্তক্ষরণ হওয়া। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ইমার্জেন্সি কোনটা। কারণ কি ক্লোজ ফ্র্যাকচার হলে তো আমার কোনো সমস্যা নেই, কারণ ওইখানে আমার কি হবে, ওইখানে আমার কোনো ওইভাবে কোনো প্রবলেম মানে খুব ইমিডিয়েট প্রবলেম হচ্ছে না। ইউরিনারি রিটেনশন, তারপরে আই ইনজুরিতেও আমাদের ওয়েট করা সম্ভব। কিন্তু যদি কোনো মায়ের হচ্ছে এক্সেসিভ কন্টিনিউয়াস ব্লিডিং হয় সেক্ষেত্রে কি হবে, অতিরিক্ত রক্তক্ষরণ হলে মা ফ্লুইড লস হয়ে শকে চলে যাবে, তাই না? শকে চলে গেলে সে মারা যেতে পারে, সে কিন্তু মারা যেতে পারে। সেই জন্য কি করতে হবে, এক্সেসিভ কন্টিনিউয়াস ব্লিডিংটা আমাদের বন্ধ করতে হবে। এটা হচ্ছে ইমিডিয়েট ট্রিট করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? ডি, এক্সেসিভ কন্টিনিউয়াস ব্লিডিং। সরস্বতী, স্বপ্নচারী, লিজা সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। দেখো এভাবে একটা একটা প্রশ্ন পড়তে পড়তে কিন্তু আমাদের আসলে পড়ায় অনেক আগিয়ে যাব এবং খুব সহজেই আমরা আমাদের কি করতে পারবো, লাইসেন্সটা পাস করতে পারবো। তারপরে দেখি মেডুলা অবলঙ্গটা ইজ অলসো কল্ড। এই যে মেডুলা অবলঙ্গটা, এটা কি তোমরা বলতে পারবে? তোমরা কিন্তু এটা ফার্স্ট ইয়ারে পড়েছো। এটা কি? হ্যাঁ, তোমরা এটা সবাই ফার্স্ট ইয়ারে তোমাদের পড়া। আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে ব্রেন পড়েছি, তাই না? সবাই তো ব্রেন পড়েছি। ব্রেন, এই যে মেডুলা অবলঙ্গাটা, এটা হচ্ছে আমাদের কি লোয়েস্ট পার্ট অফ ব্রেন স্টেম। মেডুলা অবলঙ্গটা কি লোয়েস্ট পার্ট অফ ব্রেন স্টেম, এবং এটা কি করে আমাদের কানেক্ট করে কিসের সাথে? ব্রেনকে। কানেক্টিং দ্য ব্রেন টু স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের সাথে হচ্ছে আমাদের ব্রেনকে কানেক্ট করে। মেডুলা অবলঙ্গটা কি লোয়েস্ট পার্ট অফ ব্রেন স্টেম, যেটা কি করে কানেক্ট দ্য ব্রেন টু স্পাইনাল কর্ড, আমাদের স্পাইনাল কর্ডের সাথে ব্রেনকে কানেক্ট করে। তাহলে এখন আমরা হচ্ছে মেডুলা অবলঙ্গটা আসলে আমাদের কি কাজ করে? আমরা যে দেখি না যে হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, তারপরে আমাদের হৃদস্পন্দন সহ, এছাড়াও যেমন মনে করো মাঝে মাঝে আমরা মানে হচ্ছে আমাদের গিলে ফেলা, বমি করা, হ্যাঁ, তারপরে আরো মাঝে মাঝে অনেক বেশি প্রতিফলন বা ক্রিয়া বিক্রিয়া দেখা যায়। এইগুলোর ফাংশন করে কে? এইগুলো সব নিয়ন্ত্রণ করে হচ্ছে এই মেডুলা অবলঙ্গটা। তাহলে মেডুলা অবলঙ্গটা ইজ অলসো কল্ড, কোনটা হবে বলো তো সঠিক অ্যান্সার? দেখি কে করতে পারো। আমি কিন্তু এটার অনেকগুলো অপশন তোমাদেরকে বলে দিলাম যে সঠিক অ্যান্সার কি হবে। তাহলে বলো তো যে প্রোসেনসেফালন, মাইলসেফালন, মেসেনসেফালন নাকি হচ্ছে মেটেনসেফালন? দেখি ফার্স্ট ইয়ারের পড়াশোনা কার কার মনে আছে, কে কে অ্যান্সার করতে পারো? কে কে ফার্স্ট ইয়ারের পড়া মনে করতে পারবে? মেডুলা অবলঙ্গটাকে অন্য কি নামে ডাকা হয়? প্রোসেনসেফালন, মাইলসেফালন, মেসেনসেফালন নাকি মেটেনসেফালন? কেউ কি আনসার করতে পারো না? এটা হচ্ছে ডি, মেটেনসেফালন। হ্যাঁ, তাহলে আমাদের মেডুলা অবলঙ্গটাকে কি বলা হয়? সঠিক আনসার কি হবে? মেসেনসেফালন। পূর্ণিমা, অনিক, উম্মে হাবিবা,
উর্মি সরকার না, শোনা বি হবে না, এটা উচ্চারণ হবে হচ্ছে মেটেনসেফালন। আনসার হবে ডি। আনসার হবে কি ডি। এখানে আসলে আমাদের বানান খেয়াল করতে হবে। হ্যাঁ, বানান বানান ভুল করেই কিন্তু তোমার মাইন্ড ডাইভার্ট করে দিবে যে সঠিক অ্যান্সার কোনটা, তোমার মনে থাকবে না। সঠিক অ্যান্সার কি হবে? মেটেনসেফালন। তাহলে মেডুলা অবলঙ্গটা কি? লোয়েস্ট পার্ট অফ ব্রেন, যেটা হচ্ছে আমাদের কি করে, স্পাইনাল কর্ডের সাথে ব্রেনকে সংযুক্ত করে। আবার এটার কাজ কি? আমাদের শ্বাস প্রশ্বাস হাঁচি কাশি এইগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে কি মেডুলা অবলঙ্গটা। ক্লিয়ার? তারপরে হচ্ছে নেক্সট, ফলোইংস আর দ্য ফিটাল ইফেক্টস ইন RH নেগেটিভ প্রেগনেন্সি। অর্থাৎ দেখো, প্রেগনেন্সিতে কিন্তু আমাদের কি হয়, প্রেগনেন্সিতে আমাদের কি হয় যে হচ্ছে আমরা ব্লাড পরীক্ষা করি, রাইট? এই 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 বিষয়টা কিন্তু তোমরা একটু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, কারণ ব্লাড গ্রুপিং এর সময় আমরা কি করি? ব্লাড গ্রুপিং করি, তারপর হচ্ছে ABO গ্রুপিং দেখি, হিমোগ্লোবিন দেখি, সঙ্গে দেখি কি RH টাইপিং দেখি। এটাতে কি দেখি যে হচ্ছে RH টাইপিংটা কি? রেসাস ফ্যাক্টর, রাইট? রেসাস ফ্যাক্টরটা এটা হচ্ছে তোমার এক ধরনের ব্লাডের প্রোটিন, যেটা হচ্ছে আমাদের নেগেটিভ এবং পজিটিভ দুইভাবেই থাকতে পারে। এই জন্য আমাদেরকে যদি ফিটালের নেগেটিভ হচ্ছে ফিটাল ইফেক্টস ইন RH নেগেটিভ প্রেগনেন্সি যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে কি কি সমস্যা বা কি কি হতে পারে দেখো। তোমার প্রথমে কি আছে? কনজেনিটাল অ্যানিমিয়া অফ নিউনেট। নিউনেটের কি হচ্ছে? জন্মগত অ্যানিমিয়া হবে, আম্বিলিকাল কর্ড সেপসিস হবে, নাকি হচ্ছে লেকটেরাস গ্রাভিস নিওনেটারাম, নিওনেটাল এন্টারোকোলাইটিস। দেখি তো এটার আনসার কে কে দিতে পারবে? সঠিক আনসার কে দিতে পারবে এটার? হাইড্রপস ফিটালিস। যদি আমাদের হচ্ছে RH নেগেটিভ মাদার হয়, সেই ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে? এই সমস্যাগুলো সাধারণত ডেলিভারির সময়ের দিকেই বা হচ্ছে ডেলিভারির পরেই দেখা দেয় যে RH মাদার যদি RH নেগেটিভ হয়, সেক্ষেত্রে কি কি সমস্যা হবে? অপশন কি? কনজেনিটাল অ্যানিমিয়া ইন নিউনেট। কনজেনিটাল অ্যানিমিয়া বলতে কি বোঝায়? যে হচ্ছে জন্মগত অ্যানিমিয়া। এখন জন্মগত অ্যানিমিয়া, তারপরে কি আছে? আম্বিলিকাল কর্ড সেপসিস। বাচ্চার কি আম্বিলিকাল কর্ডে কি হবে? সেপসিস মানে কি? ইনফেকশন। তারপরে হচ্ছে তারপরে কি আছে? নিওনেটাল এন্টারোকোলাইটিস, হাইড্রপস ফিটালিস। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? কে কে পেরেছে দেখি? সঠিক আনসার কে কে পারো? RH নেগেটিভ হলে কি কি সমস্যা হয়? সঠিক আনসার কে কে পারো? আচ্ছা, দেখি কে কে সঠিক আনসার দিয়েছো। 5-এর AC ডি, শাহিন মিয়া, সেবা, মুনি, তারপরে হচ্ছে ই অপশনটা দেখা যাচ্ছে না। ই অপশনটা এখন তো দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। পূর্ণিমা, পূর্ণি, ABD। আচ্ছা দেখো, তাহলে প্রথমে কি হবে? RH নেগেটিভ হলে কি কি হয়? কনজেনিটাল অ্যানিমিয়া হয়, তারপরে হচ্ছে আম্বিলিকাল কর্ড সেপসিস হতে পারে, তারপরে হচ্ছে কি হতে পারে? তারপরে হচ্ছে কি কি হতে পারে? নিওনেটাল এন্টারোকোলাইটিস হতে পারে। কি কি? নিওনেটাল এন্টারোকোলাইটিস হতে পারে। তোমরা আরেকটু তোমাদের হচ্ছে কি করবা? বন্ধুদেরকে আরো একটু মেনশন করে দাও, যেন সবাই কি করতে পারে, সুযোগ পায় আমাদের ক্লাসটি করার, এবং তোমাদের সঙ্গে সঙ্গে সবাই যেন হচ্ছে আরো বেশি ভালো প্রস্তুতি নিতে পারে। সো তোমরা সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও এবং কমেন্ট এবং শেয়ার করে দাও। তারপরে দেখো, ও আচ্ছা, আজকের জন্য কিন্তু এই যে আমাদের কোর্স ফি কিন্তু কত ছিল? 2990 টাকা। হ্যাঁ, কিন্তু আজকের জন্য তোমাদের কি 75% বা 80% ডিসকাউন্ট বলতে পারো
যার মাধ্যমে হচ্ছে তোমরা কি আজকে আমাদের ক্লাস শেষে যদি ভর্তি হও সেই ক্ষেত্রে তোমরা মাত্র মানে কত টাকা, নামমাত্র মূল্য 1000 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। কিন্তু এই ভর্তির সংখ্যাটা হবে কি লিমিটেড, মাত্র 20 জন। প্রথম 20 জন যারা হচ্ছে নক করবে শুধুমাত্র তারাই ভর্তি হতে পারবে। ভর্তি হলে কিন্তু তোমরা কি পাবে, এই যে হচ্ছে আমাদের থেকে যে যেই কোর্সে ভর্তি হবে সে কিন্তু সেই কোর্সের বই পাবে অবশ্যই, এবং সঙ্গে কি পাবে, প্রশ্ন ব্যাংক এবং সিক্রেট সাজেশন। প্রশ্ন ব্যাংক এবং সিক্রেট সাজেশন যেটার মাধ্যমে তুমি একদম তোমার আসলে লাইসেন্স পরীক্ষার প্রস্তুতিটা সঠিকভাবে নিতে পারবে। আজকে এই অফারটা কিন্তু শুধুমাত্র আজকের জন্যই। তারপরে হচ্ছে দেখি ফলোইং আর অবস্ট্রাকটেড ইমার্জেন্সিস, এই টাইপের একটা প্রশ্ন আমরা কিন্তু কিছুক্ষণ আগেও পড়েছি। অবস্ট্রাকটেড ইমার্জেন্সি হলে আমাদের কি কি হয়, এখন দেখো কোনটা কোনটা আমাদের অবস্ট্রাকটেড ইমার্জেন্সি। এক্লেমশিয়া, প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, তারপর হচ্ছে রাপচার ইউটেরাস, পিপিএইচ, পেশেন্ট ইন অ্যাক্টিভ লেবার। আমরা তো একটু আগে পড়েছি। কে কে সঠিক অ্যান্সার করতে পারবো 6-এর? দেখি কে কে সঠিক অ্যান্সার করতে পারো। এক্লেমশিয়া, তাহলে কি হবে এক্লেমশিয়া। তারপরে কি প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন আমাদের অবস্ট্রাকটেড ইমার্জেন্সি না, এটা হবে কি রাপচার ইউটেরাস, পিপিএইচ। হ্যাঁ, রাপচার ইউটেরাস, পিপিএইচ। আর এটা হবে কি, তার মানে এগুলো হবে ট্রু ট্রু ট্রু। পরীক্ষায় কিন্তু আবার আমরা এরকম টিক দিয়ে আসবো না। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এভাবে টিক দিয়ে আসবো না, তাহলে কি হবে আমার সব ভুল। পরীক্ষায় টিক দিয়ে আসলে সব ভুল। পরীক্ষায় কি লিখবো, এই যে এরকম করে লিখবো, ট্রু ফলস, ট্রু ট্রু ফলস। পরীক্ষায় এরকম রাখতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করে এই কারণে, কি করে বেস্ট অ্যান্সার গিয়েই ইচ্ছা মতো দাগাইতে থাকে ট্রু ফলস দিয়ে, তারপরে দেখে যে এটা তো বেস্ট অ্যান্সার, এখন ওএমআর শিট তো আমার চেঞ্জ করার সুযোগ নেই। তারপরে কি হয়, তারপরে আলটিমেটলি আমার রেজাল্ট খারাপ আসে। এই জন্য মনে রাখতে হবে যে আমি এখানে দাগাইতেছি সঠিক টিক দিতেছি এরকম না, ট্রু ফলস ট্রু ফলস এভাবে করে। সঠিক অ্যান্সার কে কে দিয়েছো? পূর্ণিমা, আয়েশা, লিজা, আলিয়া, সুলতানা, ACD। হ্যাঁ, আমাদের তাহলে ইমার্জেন্সি অবস্ট্রাকটেড কোনগুলো ট্রু, কোনগুলো ট্রু হবে A, C, D হচ্ছে ট্রু, এবং B আর E হচ্ছে কি হবে, ফলস হবে। তোমাদের রেসপন্স কিন্তু আজকে অনেক ভালো, তার মানে বোঝা যাচ্ছে কি যে তোমাদের লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি অন্যদের থেকে তুলনায় অনেক বেশি ভালো। এখন তোমার এই প্রস্তুতি যদি তুমি আরো বেশি ভালো করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু কি করতে হবে, আমাদের সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে নেক্সট কোশ্চেনটা কি, ডিরেক্ট কজেস অফ ম্যাটারনাল ডেথ, মায়ের মৃত্যুর একদম ডিরেক্ট কোন কারণগুলো হচ্ছে প্রত্যক্ষ মানে সরাসরি ভাবে জড়িত, কোন কারণে মায়েরা প্রত্যক্ষ বা সরাসরি ভাবে মৃত্যুবরণ করে। সঠিক অ্যান্সার কে কে দিতে পারবে, দেখি কে কে পারো। ডিরেক্ট কজ অফ ম্যাটারনাল মর্টালিটি। 7 নম্বর প্রশ্নের আনসার কে দিতে পারে, হার্ট ডিজিজ, অ্যানিমিয়া, পিপিএইচ, এক্লেমশিয়া নাকি সেপটিক অ্যাবর্শন? কোনগুলো ট্রু হবে, কোনগুলো ফলস হবে? কে কে সঠিক অ্যান্সার দিতে পারবো দেখি। প্রথমে কি আছে, হার্ট ডিজিজ, অ্যানিমিয়া, পিপিএইচ, এক্লেমশিয়া। কে কে সঠিক অ্যান্সার দিতে পারো? কেউ নাই। এমডি রুবেল, ADE, এমডি রুবেল আনসার করেছে কি AD এবং E। এখন আমরা দেখি হার্ট ডিজিজ কখনোই ডিরেক্ট না, হ্যাঁ এটা হচ্ছে পরোক্ষ। হার্ট ডিজিজ ফলস, হার্ট ডিজিজ কখনোই মায়ের ডিরেক্ট হয় না। অ্যানিমিয়া হয় হচ্ছে ডিরেক্ট কজ, অ্যানিমিয়া হবে ট্রু। পিপিএইচ হয় হচ্ছে আমাদের ডিরেক্ট, সরি পিপিএইচ না, ডিরেক্ট কজেস অফ ম্যাটারনাল ডেথ। হার্ট ডিজিজ কখনোই হবে না, এটা ফলস। তারপরে হবে কি অ্যানিমিয়া, তারপরে হচ্ছে পিপিএইচও হবে না, তারপরে হবে এক্লেমশিয়া আমাদের ডিরেক্ট কজ, এবং সেপটিক অ্যাবর্শন। কারণ কি মায়েদের আসলে অ্যাবর্শন হয়ে যায় এবং সেটা সেপটিক, সেপটিক মানে কি ইনফেকশন, তাই না? ইনফেকশন হয়ে অ্যাবর্শন হয়ে যায় ভিতরে, মায়েরা এটা অসচেতনতার কারণে বুঝতেই পারে না। এই জন্য হচ্ছে কি তোমার ডিরেক্ট কজের মধ্যে পড়বে সেপটিক অ্যাবর্শন। তাহলে সঠিক অ্যান্সার কি কি হবে, কে কি করেছে? লিজা আক্তার, সামিয়া জামান,
সঠিক অ্যান্সারে একটু ভুল হয়েছে সবারই, সঠিক অ্যান্সারটা আমরা মিলাই নেই। তাহলে হার্ট ডিজিজ কখনোই সঠিক অ্যান্সার হবে না। হার্ট ডিজিজ হচ্ছে ডিরেক্ট না, ইনডিরেক্ট, অর্থাৎ পরোক্ষ কারণ। এবং অ্যানিমিয়া, তারপর হচ্ছে এক্লেমশিয়া, সেপটিক অ্যাবর্শন, এইগুলো হচ্ছে আমাদের কি হবে, সেপটিক অ্যাবর্শন, এইগুলো আমাদের মাতৃমৃত্যুর প্রধান কারণ, মাতৃমৃত্যুর প্রধান কারণ। আচ্ছা দেখি, তোমাদের কিন্তু এই প্রশ্নের আনসার জানার কথা যে দ্য হোয়াইট ক্রিমি সাবস্টেন্স অন দ্য ফিটাস ইজ কল্ড, ফিটাসের মানে সাদা যে আঠালো টাইপের বস্তু দেখা যায় সেটাকে নাম কি বলে, দেখি কে কে আনসার পারো। আজকে কিন্তু সব থেকে বেশি যে কমেন্ট এবং শেয়ার করবে তার জন্য কিন্তু আরো বেশি ডিসকাউন্ট রয়েছে সে, এবং সর্বোচ্চ শেয়ার যে করবে সে আমাদের কোর্সে কিন্তু আমরা যে ডিসকাউন্টটা দিচ্ছি তার থেকেও বেশি ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এই জন্য আমি আসলে দেখতে চাই যে সর্বোচ্চ কমেন্ট শেয়ার কে করে এবং কে এই অফারটা লুফে নিতে পারে। এই অফারটা কিন্তু শুধুমাত্র আজকের জন্যই। সঠিক অ্যান্সার কে করেছো? আটের সুবর্ণা আক্তার, আলাউদ্দিন, ইমরান, মালিহা জামান, আবু তালেব, জোবাইদা, আজমেরি, ইশরাত জাহান। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখি যে হোয়াইট ক্রিমি সাবস্টেন্স মানে আমরা নিউবর্ন বেবির জন্মের পরে হচ্ছে যে সাদা সাদা আঠালো বস্তুগুলো শরীরের উপরে দেখা যায় সেগুলোকে কি বলে? কি কি অপশন আছে আমার? হোয়াইট কোট, মিল্কি প্যাচ, ভার্নিক স্যাসিওসা, নাকি নান, মানে উপরের কোনোটাই না। তাহলে সঠিক অ্যান্সার কি হবে আমাদের? সঠিক অ্যান্সার পূর্ণিমা, রুবেল, হাবিবা, অর্পিতা, আয়েশা, সবাই তো সঠিক অ্যান্সার দিয়েছো। কি হবে? সি, ভার্নিক্স। সঠিক অ্যান্সার কি হবে? ভার্নিক্স। অর্থাৎ দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা হচ্ছে কি করে পারবে, একদম অন্তস্থ টুঠস্থ মুখস্থ। কারণ কি? কারণ এগুলো কিন্তু বিগত সালের অ্যানালাইসিস করে প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের বারবার বিভিন্ন পরীক্ষায় আসছে, যেগুলো পড়লে তোমরাও কমন পাবে। তাহলে পরের প্রশ্ন দেখি। এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্য টোটাল লাং ক্যাপাসিটি ইন এ নিউবর্ন ইজ, যে একটা নিউবর্ন বেবির লাং ক্যাপাসিটি কত থাকে? দেখি এই প্রশ্নের আনসার কে কে করতে পারো, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে এবং ম্যাক্সিমাম আমরা সবাই এই প্রশ্নের আনসার ভুল করি। লিপসি আক্তার 150 ml। দেখি আরো কে কে সঠিক অ্যান্সার জানো, সঠিক অ্যান্সার দিতে হবে। কে কে সঠিক আনসার করতে পারো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে করো এটা তোমার পরীক্ষায় 100% আসে, প্রায় পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে লাং ক্যাপাসিটি ইন এ নিউবর্ন ইজ, নিউবর্ন বেবির লাং ক্যাপাসিটি কত? ফাতিমা আক্তার, শেবা, সামিয়া, আয়শা, শাহিন মিয়া, সুবর্ণা আক্তার। না, সুবর্ণা আক্তার 500 ml। এখন বলো তো এই 500 ml না, 500 ml, 350 ml, 100 ml, নাকি হচ্ছে 150 ml? কত হবে সঠিক অ্যান্সার? টোটাল লাং ক্যাপাসিটি ইন নিউবর্ন হচ্ছে 150 ml, 150 ml নিউবর্ন বেবিদের। এটা একদম মুখস্থ রাখতে হবে, কারণ এটা এমন একটা প্রশ্ন যেটা প্রায় পরীক্ষাতে আসে এবং অধিকাংশই সবাই ভুল করে। সবাই কি করে? সবাই আনসার করে 500 ml। কারণ কি? আমরা ইউটেরাসের ওজন কি জানো, প্লাসেন্টার ওজন পড়ছি 500 গ্রাম, সেইটা মনে রেখে আনসার করে 500 ml। হ্যাঁ, 500 ml হবে না, কত হবে? 150 ml, 150 ml হবে হচ্ছে আমাদের ইউটেরাসের লাং ক্যাপাসিটি ইন এ নিউবর্ন। দ্য কারেক্ট ডোজ অফ বিসিজি ভ্যাকসিন ইজ, এইটাও খুব ইম্পর্টেন্ট আমাদের। এগুলো কিন্তু আমরা যখন পেডিয়াট্রিক নার্সিং পড়ছি, হ্যাঁ, তখনই কিন্তু আমাদের এইগুলো সব পড়া। তাহলে সঠিক ডোজ কত হবে? দেখি কে কে আনসার করতে পারো। সঠিক ডোজ কত হবে? বিসিজি রোগে কোন ভ্যাকসিন দেওয়া হয়? বিসিজি কোন রোগের জন্য ভ্যাকসিন দেওয়া হয় বলো তো, দেখি কে কে পারো। বিসিজি কোন কারণে দেওয়া হয়? বিসিজির সঠিক ডোজ কোনটা? কে কে বলতে পারো? বিসিজির সঠিক ডোজ
কোনটা হবে? বিসিজির সঠিক ডোজ কোনটা হবে? কেউ রাবেয়া, তারপরে হচ্ছে স্বর্ণা, রীতা খাতুন 0.05 ml। হ্যাঁ বিসিজি। লিজামণি সঠিক আনসার তো হয়নি, 0.8 ml কখনোই না। হ্যাঁ উম্মে হাবিবা শরণ 0.8 ml কখনোই না। টিউবারকুলোসিসের জন্য, হ্যাঁ বিসিজি দেওয়া হয় কি টিউবারকুলোসিসের জন্য। আর বিসিজি কখন দেয়? জাস্ট আফটার ডেলিভারি। ডেলিভারির পর থেকে কত দিনের মধ্যে দিতে হবে বলো তো দেখি, কে কে জানো? তাহলে বিসিজির কারেক্ট ডোজ কোনটা হবে? বিসিজির কারেক্ট ডোজ হচ্ছে 0. কত হবে বলো তো? 0.05 ml। সি 0.05 ml হচ্ছে বিসিজি রোগের জন্য, ভ্যাকসিনের জন্য কারেক্ট ডোজ। কত হবে এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। 0.05 ml। 0.05 ml হচ্ছে বিসিজির কি ভ্যাকসিনের কারেক্ট ডোজ। এই প্রশ্নটাও কিন্তু অসংখ্যবার আমাদের পরীক্ষায় আসে, এজন্য এটা মুখস্থ করে ফেলতে হবে। তারপরে দেখি আবারও তোমাদের আরেকটু মনে করিয়ে দেই, আজকে লাইভের পরে ভর্তি হলে কিন্তু তোমরা 80% বা 75% সারে ভর্তি হতে পারবে মাত্র 1000 টাকায়। সঙ্গে পাবে কি একটা বই, তারপরে হচ্ছে প্রশ্ন ব্যাগ এবং পরীক্ষার আগে সিক্রেট সাজেশন। হ্যাঁ এই জন্য যারা এখনো ঘরে বসে আসো, তোমার লাইসেন্স প্রস্তুতিকে আরো ভালো করতে আমাদের সঙ্গে যত দ্রুত সম্ভব যুক্ত হতে পারবে, ততই কিন্তু কি তোমার লাইসেন্স প্রস্তুতি অন্যদের থেকে ভালো হবে। দ্য নর্মাল ওয়েট অফ ইউটেরাস ইজ, ইউটেরাসের নর্মাল ওয়েট কত? এইটা তো আমার স্টুডেন্টরা সবাই জানে, আমি জানি। সবাইকে এই কোশ্চেনের আনসার সবাইকে করতে হবে যে কে কে জানো নর্মাল ওয়েট অফ ইউটেরাস কত? আর ইউটেরাসের কি? ইউটেরাসের হচ্ছে 3 লেয়ার। কয়টা লেয়ার? 3 লেয়ার। মায়োমেট্রিয়াম। ইউটেরাসের লেয়ার কয়টা? 3টা। একটা হচ্ছে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম। নর্মাল ওয়েট অফ ইউটেরাস। এই যে এন্ডোমেট্রিয়ামে হচ্ছে কি হয় জানো? এন্ডোমেট্রিয়ামে আমাদের ইমপ্লান্টেশন হয়। আমি এই প্রশ্নটা অসংখ্যবার তোমাদের পড়িয়েছি, কারণ এই প্রশ্নটাই আমাদের গত 2-3 বার পরীক্ষায়, প্রত্যেকটা পরীক্ষায় আসছে যে ইমপ্লান্টেশন কোথায় হয়। তাহলে ইমপ্লান্টেশনটা কোথায় হবে? এন্ডোমেট্রিয়াম লেয়ার। ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্টেশন হয়। অসংখ্যবার আসে। কে কে সঠিক আনসার করতে পারেছ? ববিতা হালদার, পূর্ণিমা পূর্ণি, সুবর্ণা আক্তার, সেতু। হ্যাঁ সঠিক আনসার কি হবে? সুবর্ণা আক্তার সঠিক আনসার হবে কি? ইউটেরাসের ওয়েট 60 গ্রাম। নর্মাল ইউটেরাসের, নন প্রেগনেন্ট ইউটেরাসের ওয়েট কত? 60 গ্রাম। তাহলে আমাদের আর ইউটেরাস ইমপ্লান্টেশন কোথায় হয়? ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারে। এটা একদম অসংখ্যবার পরীক্ষায় আসা প্রশ্ন, অসংখ্যবার। তারপরে দেখি, তারপরে কি আছে? লো বার্থ ওয়েট অর্থাৎ কম ওজনের বাচ্চা বলতে কি বোঝায়? কোন কোন নিউবর্ন বেবিদের আমরা বলবো লো বার্থ ওয়েট? এই লো বার্থ ওয়েট পড়তে হলে কিন্তু আমাদেরকে অবশ্যই পড়তে হবে ক্লিনিক্যাল ফিচার্স অফ এ নর্মাল নিওনেট। ক্লিনিক্যাল ফিচার্স গুলো পড়তে হবে, যে হচ্ছে বডি ওয়েট কত, তারপরে হচ্ছে আবগার স্কোর 7 থেকে 10 এর মধ্যে হবে, বডি ওয়েট কত হবে, তারপরে হচ্ছে রেসপিরেশন কত। এই নিউবর্ন থেকে একটা প্রশ্ন আসে যে সেটা হচ্ছে নর্মাল নিউবর্ন বেবিদের হার্ট রেট কত? 110 থেকে 160 বিটস পার মিনিট। এটা হচ্ছে নর্মাল হার্ট রেট। তারপরে হচ্ছে এটা কি হার্ট রেট। তারপরে রেসপিরেশন কত? 30 থেকে 60 রেসপিরেশন পার মিনিট। 30 থেকে 60
রেসপিরেশন কত 30 থেকে 60, হার্ট রেট কত 110 থেকে 160 বিটস পার মিনিট, তারপরে ওয়েট কত 2.5 থেকে 3.5 কেজি, তারপরে বডি কি কালার হবে, বডি কালার হবে পিঙ্ক, বডি কালার পিঙ্ক। তাহলে এগুলো হচ্ছে কি নর্মাল ফিচার্স। আর হচ্ছে উইকস কমপ্লিট করে কত হবে 37 উইকস, উইকস কত হবে 37 উইকস কমপ্লিট করে জন্মগ্রহণ করবে। সেগুলো হচ্ছে কি নর্মাল নিউবর্ন বেবিদের সাইন সিমটম। তাহলে এইটার সাথে আমরা কয়টা প্রশ্ন পড়ে ফেললাম বলো তো? দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা প্রশ্নের সাথে আমরা 5টা প্রশ্ন পড়ে ফেললাম। কিভাবে? যদি আমার প্রশ্ন আসে যে হচ্ছে নর্মাল নিউবর্ন বেবিদের ওয়েট কত, তখন আমি পারবো কি 2.5 থেকে 3.5 কেজি, রেসপিরেশন হার্ট রেট কত 110 থেকে 160 বিটস পার মিনিট, এবং রেসপিরেশন কত হবে 30 থেকে 60 রেসপিরেশন পার মিনিট, ওয়েট কত হবে 2.5 থেকে 3.5 কেজি, বডি কালার পিঙ্ক, ওয়েট কত, আর হচ্ছে উইকস কত হবে 37 উইকস কমপ্লিট করে জন্মগ্রহণ করবে। তাহলে সহজেই আমরা লো বার্থ ওয়েট কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছি। সামিয়া জামান, সরস্বতী বি, ইভান ডি। তাহলে হচ্ছে কি হবে, বি হবে না, হ্যাঁ বি হবে না, এ হবে না, কারণ কি আমরা বলছি কি নর্মাল ওয়েট 2.5 থেকে 3.5 কেজি। তাহলে কত হবে লেস দেন 2050 গ্রাম, অর্থাৎ 2500 গ্রামের নিচে যখন কি হবে 2500 গ্রামের নিচে যখন আমাদের ডেলিভারি হবে নিউবর্ন বেবি, তখন আমরা তাকে বলি লো বার্থ ওয়েট। আর লো বার্থ ওয়েট, এবং যদি তোমাদের মনে থাকে যে যদি কারোর যদি 4 কেজি বা হচ্ছে কি হবে মোর দেন 4 কেজি, যেমন মনে করো 5, 6 এরকম কেজি হয়, তাদেরকে কি বলে আমরা জানি? তাদেরকে বলে হচ্ছে ম্যাক্রো সোমিয়া। তোমাদের প্রশ্ন থাকতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যাক্রোসোমিয়া, তখন আমরা কি বলবো? বার্থ ওয়েট মোর দেন 4 অর মোর দেন 4 কেজি, হ্যাঁ 4 কেজি বা 4 কেজির বেশি বার্থ ওয়েট হলে তখন তাদেরকে আমরা বলি ম্যাক্রোসোমিয়া। ওকে, কে কে সঠিক অ্যান্সার করেছে? অনিকা জাহান, তমা ডি। হ্যাঁ, যখন লো বার্থ ওয়েট মানে কি লেস দেন 2500 গ্রাম, অর্থাৎ 2500 গ্রামের নিচে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে তখন তাকে আমরা বলবো লো বার্থ ওয়েট। কে কে সঠিক অ্যান্সার দিয়েছো? রীতা, অনিকা, তারপরে হচ্ছে কি ইসরাত জাহান, ঋতু। হ্যাঁ সঠিক অ্যান্সার দিয়েছো সবাই। তারপরে দেখি, তারপরে হচ্ছে কজেস অফ আইইউজিআর। আইইউজিআর বলতে কি বোঝায়? আইইউজিআর মানে হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন অর্থাৎ মানে কি? তোমরা কি কেউ বলতে পারবে আইইউজিআর বলতে কি বোঝায়? ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন বলতে কি বোঝায়? আসলে আমাদের গর্ভকালীন অর্থাৎ জেস্টেশনাল এজের তুলনায় ফিটাসের ওয়েট যদি কম হয় বা হচ্ছে ডেভেলপমেন্ট কম হয়, সেই ক্ষেত্রে আমরা তাকে বলি হচ্ছে আইইউজিআর অর্থাৎ ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। এই ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশনটা কেন হয়? কে কে সঠিক অ্যান্সার করতে পারবা? এটা আমরা যদি আমাদের আশেপাশে একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা বুঝতে পারি যে কোন কোন মায়েদের আসলে কম ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে বা হচ্ছে জেস্টেশনাল এজ বা প্রেগন্যান্সি গর্ভকালীন সময়ের তুলনায় কম গ্রোথ হয়ে থাকে। ইসরাত জাহান, স্মোকিং, বি। এখানে হচ্ছে আনসার হবে মাল্টিপল, ট্রু ফলস আনসার হবে। দেখি কে কে সঠিক আনসার করতে পারো। এটা খুব কমন কোশ্চেন এবং আমরা আমাদের চারিপাশে দেখতে পাই। পূর্ণিমা, তারপরে রীতা, এটা মাল্টিপল আনসার। হ্যাঁ, শুধু একটা আনসার হবে না, ট্রু ফলস, এটা মাল্টিপল আনসার। তোমাদের কিন্তু বুঝতে হবে কোনটা ট্রু ফলস আর কোনটা হচ্ছে বেস্ট আনসার। ট্রু ফলসকে যদি বেস্ট আনসার হিসেবে দাগায় আসো তাহলে কিন্তু পরীক্ষায় নিশ্চিত খারাপ করবে। এই জন্য
মাথা ঠান্ডা রেখে আগে বুঝতে হবে কোনটা ট্রু ফলস। এইটাও কিন্তু একটা কারণ আমাদের কম্প্রিহেনসিভ পরীক্ষায় খারাপ করার। এজন্য বুঝতে হবে কজেস, কজেস বলতে কি অসংখ্য মানে কতগুলো কারণ, এটা কি প্লুরাল, কজেস মানে কি কারণ, কি কি কারণ, কারণ কি কি কারণ কি, এটা প্লুরাল, তাহলে আনসার হবে কি ট্রু ফলস। স্মোকিং, মাল্টিপল প্রেগন্যান্সি, হাইপারটেনশন, তারপরে হচ্ছে আমি বলবো না, তোমাদের আনসার দেখবো। তারপরে কি আছে জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, তারপরে হচ্ছে কি আছে প্রিভিয়াস সিজারিয়ান ডেলিভারি, প্রিভিয়াস সিজারিয়ান ডেলিভারি। সঠিক আনসার কি হবে দেখি আজকে কে, কারণ এইটা আমরা আমাদের চারিপাশে দেখতে পাই যে আসলে কেন মায়েদের আইইউজিআর হয়, মানে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হয়। দেখি কি কি, কে কে সঠিক আনসার দিতে পারো। আইইউজিআর, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন কেন হয়, কেন আমাদের মায়েদের আইইউজিআর হয়? তাহলে কি আছে স্মোকিং, স্মোকিং করলে মায়েদের আইইউজিআর হয়। তারপরে কি আছে মাল্টিপল প্রেগন্যান্সি, একের অধিক বাচ্চা থাকলেও একটা বাচ্চা কম একটা বাচ্চা বেশি পুষ্টি পায়, এটাকে বলে হচ্ছে টুইন ট্রান্সফিউশন। দেখবা যাদের টুইন বেবি হয় তাদের কারোর মধ্যে একজনের একটু অ্যাবনর্মালিটিস থাকে। এই সমস্যা হয় কেন? টুইন টু টুইন ট্রান্সফিউশনের কারণে, কারণ একজনের কাছে পুষ্টি কি যায় কম যায়, আরেকজনের কাছে সঠিক পরিমাণে যায়। তাহলে যাদের একের অধিক বাচ্চা হয় তাদের দেখবা দুইজনের মধ্যে একজনের একটু সমস্যা দেখা দেয়। কি জন্য হয়? টুইন টু টুইন ট্রান্সফিউশনের কারণে, টুইন টু টুইন ট্রান্সফিউশন। দেখো এই প্রশ্নগুলোই কিন্তু তোমার পরীক্ষায় আসবে, এই জন্য একটার সাথে একাধিক আমরা পড়ে ফেলবো। তারপরে কি আছে মাল্টিপল প্রেগন্যান্সি, তারপরে কি হয় জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হলে কখনোই আইইউজিআর হয় না। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হলে ওভারওয়েট হয়, তখন বাচ্চা হয় ম্যাক্রোসোমিয়া। ম্যাক্রোসোমিয়া হয়, অর্থাৎ কি 4 কেজির বেশি ওজন হয়ে যায়, 4 কেজি বা 4 কেজির বেশি। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হলে কখনোই আইইউজিআর হয় না, তখন বাচ্চারও বড় হয়ে যায়। প্রিভিয়াস সিজারিয়ান ডেলিভারি, পূর্ববর্তী সিজারিয়ান ডেলিভারি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? এ বি, আর কি হবে এ বি সি। হ্যাঁ, এ বি সি হচ্ছে ট্রু, আর ডি আর ই কি হবে ফলস। কে কে সঠিক অ্যান্সার দিয়েছিল? ইয়াসমিন, লিজা, লিজা এ বি হবে না বাবা, প্রিভিয়াস সিজারিয়ান ডেলিভারি ফলস হবে। রাবেয়া সুলতানা এ সি ডি। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হলে ম্যাক্রোসোমিয়া হয়। হ্যাঁ, ম্যাক্রোসোমিয়া কি হয়? ম্যাক্রোসোমিয়া। ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেনটা দেখি। মোস্ট কমন কজ অফ পোস্টপার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম হেমোরেজের সব থেকে কমন কজ কি? দেখো এখানে 4টা কজ আছে, 4টা অপশন আমি বলি। একটা হচ্ছে ব্লিডিং, যদি তোমার ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টরে কোনো প্রবলেম থাকে, অর্থাৎ ব্লিডিং ডিসঅর্ডার। কি প্রবলেম? ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টরে কোনো প্রবলেম থাকে। তারপর হচ্ছে অ্যাব্রাপশন প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাটনিক ইউটেরাস। অ্যাব্রাপশন প্লাসেন্টা এবং প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে এপিএইচ এর কারণ। এপিএইচটা কি? অ্যান্টিপার্টাম হেমোরেজ। দেখো এখানে কিন্তু আমরা 2টা প্রশ্নের আনসার পড়ে ফেললাম। কে কে সঠিক আনসার জানো দেখি? অ্যান্টিপার্টাম হেমোরেজ, অ্যাব্রাপশন প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া, মানে হচ্ছে এই 2টা হচ্ছে তোমার অ্যান্টিপার্টাম হেমোরেজের কারণ। অ্যান্টিপার্টাম হেমোরেজ কখন হয়? 28 সপ্তাহের পূর্বে, পরে 37 সপ্তাহের পূর্বে মায়ের ব্লিডিং হলে তাকে বলি অ্যান্টিপার্টাম হেমোরেজ। আর অ্যাটনিক ইউটেরাস বলতে কি বোঝায় দেখি তো, কে কে জানো? অ্যাটনিক ইউটেরাস অন্তু বিশ্বাস, পূর্ণিমা পূর্ণি, তারপরে হচ্ছে স্বর্ণা, ইশরাত জাহান, নার্গিস ইসলাম, জান্নাতুল ফেরদৌস, রজনী। এটা কি বলছো? অ্যাটনিক ইউটেরাস। অ্যাটনিক ইউটেরাস বলতে কি বোঝায়? অ্যাটনিক ইউটেরাসটাই হচ্ছে তোমার পিপিএস এর সব থেকে গুরুত্বপূর্ণ কারণ। কারণ অ্যাটনিক ইউটেরাস হলে কি হয়? ইউটেরাস আর কন্ট্রাকশন করে না, ইউটেরাস কন্ট্রাকশন
ইউটেরাস কন্ট্রাকশন করে না। আর যখন ইউটেরাস কন্ট্রাকশন না করে তখন প্লাসেন্টা সেপারেশনের জন্য যে হচ্ছে আমাদের ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে প্লাসেন্টা সেপারেশন হয়, ফলে ব্লাড ভেসেলগুলো থেকে ব্লিডিং বন্ধ হয় না, যার ফলে কি হয় আমাদের পোস্টপার্টাম হেমোরেজ অর্থাৎ পিপিএস হয়ে যায়। পিপিএস এ কত এমএল আমরা বলবো? 500 ml নর্মাল ভেজাইনাল ডেলিভারি থেকে 1000 ml এর মধ্যে হচ্ছে সিজারিয়ান সেকশনে যদি আমাদের কি হয় ব্লিডিং হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলি পোস্টপার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম হেমোরেজ 2 টাইপস। কয় টাইপস? 2 টাইপস। একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। একটা কি? হ্যাঁ, লিচি আক্তার, ইউটেরাসে কন্ট্রাকশন হয় না। হ্যাঁ, সঠিক অ্যান্সার। তারপরে হচ্ছে 2 টাইপস, একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারি কখন হয়? 24 আওয়ার্সের মধ্যে যে পিপিএস হয় সেটা হচ্ছে প্রাইমারি, এবং 24 আওয়ার্সের পর থেকে আপ টু 6 উইকস অর্থাৎ পোস্টপার্টাম পিরিয়ড কতদিন? 42 দিন বা 6 সপ্তাহের মধ্যে যে পিপিএস হয় তাকে বলে হচ্ছে সেকেন্ডারি পিপিএস। তাহলে কমন কারণ কি? অ্যাটনিক ইউটেরাস অর্থাৎ ইউটেরাসে কন্ট্রাকশন না হওয়া হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজের মেইন কারণ। অ্যাসপিরেশন অফ অ্যামনিওটিক ফ্লুইড ফর এক্সামিনেশন ইজ, আমরা যদি অ্যামনিওটিক ফ্লুইড পরীক্ষা করতে চাই বা পরীক্ষা করি সেক্ষেত্রে কি হবে? অ্যাসপিরেশন অফ অ্যামনিওটিক ফ্লুইড ফর এক্সামিনেশন। অ্যামনিওটিক ফ্লুইড পরীক্ষা করাকে কি বলে? পলিসিনথেসিস, হাইড্রোসিনথেসিস, অ্যামনিওসিনথেসিস অথবা নান। অনেক সময় আমাদের অ্যামনিওটিক ফ্লুইডের অ্যাবনর্মালিটিস বা হচ্ছে অনেক মেডিকেল কন্ডিশনের কারণে অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে পরীক্ষা করতে হয়, সেটাকে আমরা কি বলি? কে কে জানো সঠিক অ্যান্সার? কে কে দেখি? পলিসিনথেসিস। এই প্রশ্নের আনসার তোমাদের অবশ্যই জানা একদম গুরুত্বপূর্ণ। এটা খুবই সহজ প্রশ্ন। অ্যামনিওটিক ফ্লুইড পরীক্ষা করার নাম কি? কে কে জানো? 16 রাবেয়া সুলতানা, উম্মে হাবিবা, রুবেল। কি? অ্যামনিওসিনথেসিস। হ্যাঁ, অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে হচ্ছে আমরা যে পরীক্ষা করি তাকে বলে হচ্ছে অ্যামনিওসিনথেসিস। অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে যে পরীক্ষা করি তাকে বলে অ্যামনিওসিনথেসিস। গুড, তোমরা সবাই আসলে পড়াশোনায় খুবই ভালো। আশা করা যায় এবারে তোমাদের সবাই একসঙ্গে পাশ করে যাবে। হ্যাঁ, তারপরে দেখি, তারপরে কজেস অফ রিকারেন্ট আইইউডি। আইইউডি বলতে কি বোঝায়? ইন্ট্রাইউটেরাইন ডেথ অর্থাৎ গর্ভের ভিতরে ফিটাস মারা যাওয়া, ইন্ট্রাইউটেরাইন ডেথ। 16 আনসার কি হবে? কে কে পারো? 16 আনসার দিতে হবে, 16 আনসার দিতে হবে। ইন্ট্রাইউটেরাইন ডেথ বলতে কি বোঝায়? ইন্ট্রাইউটেরাইন ডেথ মানে কি? যে তোমার গর্ভের মধ্যে হচ্ছে মারা যাওয়া, ইউটেরাসের মধ্যে, তাই না? আইইউডি কেন হয়? ডায়াবেটিস মেলাইটাস, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, তারপরে সিফিলিস, ক্রনিক নেফ্রাইটিস, পাইরেক্সিয়া। কোনটা আনসার হবে? এটা তোমাদের সবার হচ্ছে জানা একদমই ফরজ, কারণ এটা খুব সহজ প্রশ্ন। আইইউডি কেন হয়? আইইউডি কেন হয়? দেখো, প্রথমে কি আছে? ডায়াবেটিস মেলাইটাস, তারপরে আছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, সিফিলিস, ক্রনিক নেফ্রাইটিস এবং পাইরেক্সিয়া। পাইরেক্সিয়া মানে কি? জ্বর। মায়ের যদি জ্বর হয় তাহলে তো কি হয় না? আইইউডি হয় না, ইন্ট্রাইউটেরাইন ডেথ হয় না। 16 আনসার কি? এ বি সি। কে কে দিয়েছো? এ বি সি। কে দিয়েছো? উম্মে হাবিবা, ইমরান, তারপর হচ্ছে সেবা। এ বি ডি। আচ্ছা, আমরা দেখি আসলে সঠিক অ্যান্সার কি কি হবে। তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো এবং অনেকেই ভুল। দেখা যাক। ডায়াবেটিস মেলাইটাস, প্রথমে কি আছে? ডায়াবেটিস মেলাইটাস হলে আইইউডি হয়, তার মানে কি? এটা ট্রু। আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, যখন রেসাস ফ্যাক্টরের সমস্যা হয় সেক্ষেত্রেও ইন্ট্রাইউটেরাইন ডেথ হয়। তারপরে কি আছে? সিফিলিস হলে আইইউডি ওইভাবে হয় না, এটা হবে কি? ফলস। ক্রনিক নেফ্রাইটিস, মায়ের যদি ক্রনিক নেফ্রাইটিসের সমস্যা থাকে, নেফ্রনের ডিজিজ, তাও আবার ক্রনিক, সেই ক্ষেত্রে হয়, তাহলে ট্রু। আর পাইরেক্সিয়া তো বললামই, পাইরেক্সিয়া হলে ইন্ট্রাইউটেরাইন ডেথের চান্সেস খুবই কম। রাবেয়া সুলতানা, এ বি সি, তাহলে উত্তর কি হবে? এ বি ডি হচ্ছে ট্রু।
এবিডি লিজামনি, তোমাদের ম্যাক্সিমামেরই কিন্তু এই প্রশ্নের আনসার ভুল। তার মানে বুঝতে পারছো যে তোমাদের আরো কতটা পড়াশোনা করতে হবে। মনে করো এইটাই যদি তোমার প্রশ্নে আসতো যে আইইউডি কেন হয়, তখন তোমার কি হইতো? এই জন্য ঘরে বসে না থেকে দ্রুত কিন্তু কি হইতে হবে, ভর্তি হতে হবে। তারপরে দেখি কমপ্লিকেশন অফ প্রি ম্যাচিউর বেবি, যেসব বাচ্চারা প্রি ম্যাচিউর জন্মগ্রহণ করে তাদের কি কি সমস্যা হয়? অ্যাসফিক্সিয়া, হাইপারগ্লাইসেমিয়া, ইনফেকশন, হাইপোথার্মিয়া নাকি জন্ডিস? অ্যাসফিক্সিয়া। প্রি ম্যাচিউর বেবি অর্থাৎ কি 37 সপ্তাহের পূর্বে যারা জন্মগ্রহণ করে সেই সব বাচ্চাদের কি কি সমস্যা দেখা দেয়? অ্যাসফিক্সিয়া মানে কি অক্সিজেন কমে যাওয়া নাকি হাইপারগ্লাইসেমিয়া, গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া, তারপরে আছে কি ইনফেকশন হওয়া, তারপরে কি আছে হাইপোথার্মিয়া, তাপমাত্রা কমে যাওয়া, জন্ডিসটাও কিন্তু মানে কি ওই যে যখন জন্মের পরে কিন্তু জন্ডিসটা দেখা যায়। তাহলে দেখি যে আমরা কে কে আনসার করেছো। তন্নি ACE, তারপরে সেবা ইমরান, উম্মে হাবিবা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি যে আসলে সঠিক আনসারগুলো কি কি হবে। কমপ্লিকেশন অফ প্রি ম্যাচিউর বেবি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মুখস্থ করে রাখবে এই প্রশ্নটা, কারণ এই টাইপের প্রশ্নই তোমাদের বেশি আসবে পরীক্ষায়। এটা মনে হয় গত বছরের আগের বছরের পরীক্ষায় আসছিল। তাহলে দেখি কমপ্লিকেশন অফ প্রি ম্যাচিউর বেবি, তাহলে কি কি হবে? অ্যাসফিক্সিয়া, হ্যাঁ অক্সিজেন লেভেল কমে যায়, হাইপারগ্লাইসেমিয়া হয় না, প্রিম্যাচিউর বেবিদের হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হয়, অর্থাৎ গ্লুকোজ কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়। তাহলে কি এটা ফলস? ইনফেকশন তো একদম কমন, কারণ প্রিম্যাচিউর বেবিদের নিওনেটাল সেপ্টিসেমিয়া হয়। কি হয়? নিওনেটাল সেপ্টিসেমিয়া হয়, নিউবর্ন বেবিদের নিওনেটাল সেপ্টিসেমিয়া হয়। তারপর হচ্ছে কি আছে হাইপোথার্মিয়া কি হাইপোথার্মিয়া, তারপর আছে কি হাইপোথার্মিয়া মানে কি টেম্পারেচার লেভেল কমে যাওয়া, এটাও হয়। আরেকটা কি আছে জন্ডিসও হয়। তাহলে সঠিক আনসার কি হবে? ACDE। তোমাদের তো তামান্না, ফারহানা, তারপরে হচ্ছে রীতা, সঠিক অ্যান্সারে একটু ভুল হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অ্যাসফিক্সিয়া, ইনফেকশন, হাইপোথার্মিয়া, জন্ডিস। ওকে, তারপরে দেখা যাক কি ফর অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার দ্য মিডওয়াইফ শুড অ্যাডমিনিস্টার। যদি থার্ড স্টেজ অফ লেবার ম্যানেজমেন্ট করতে হয় আমাদের তিনটা বিষয় মনে রাখতে হবে। কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে তিনটা বিষয় মনে রাখবা। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, এটা তোমার শুধুমাত্র লাইসেন্সের জন্য না, যেখানেই যাও না কেন, তোমার ভাইবা বলো, রিটেন বলো, বা হচ্ছে লাইসেন্স বলো, যেখানে যাও না কেন অ্যাক্টিভ ম্যানেজমেন্টের তিনটা বিষয় মনে রাখবা। এই তিনটা বিষয় বলতে পারলেই তুমি পাস। সেটা কি? তিনটা বিষয়, গিভ অক্সিটোসিন 10 ইউনিট। কতক্ষণের মধ্যে? 1 মিনিটের মধ্যে। উইদিন 1 মিনিট। তারপরে হচ্ছে এটা 1 নাম্বার গেল। নাম্বার 2, একটা হচ্ছে অক্সিটোসিন দিতে হবে। নাম্বার 2 তারপরে হচ্ছে ফান্ডাল মেসেজ দিতে হবে, মায়ের ইউটেরাসের ফান্ডাল মেসেজ দিতে হবে। নাম্বার 3 হচ্ছে কন্ট্রোল কন্ট্রাকশন। এই তিনটা তোমরা সারা জীবন মনে রাখবা, যেখানেই যাও না কেন অ্যাক্টিভ ম্যানেজমেন্ট যাই জিজ্ঞাসা করুক তোমরা সব পারবা। কন্ট্রোল কন্ট্রাকশন, হ্যাঁ কন্ট্রোল কন্ট্রাকশন, এই তিনটা বিষয় মনে রাখবা। কি কি? গিভ অক্সিটোসিন 10 ইউনিট উইদিন 1 মিনিট। জন্মের ডেলিভারির 1 মিনিটের মধ্যে 10 ইউনিট অক্সিটোসিন দিব। কি? আইএম, হ্যাঁ আইএম দিব। কোথায়? গ্লুটিয়াল মাসেলে, হ্যাঁ আমাদের গ্লুটিয়াল মাসেলে দিব। তারপরে ফান্ডাল মেসেজ দিব এবং হচ্ছে কন্ট্রোল কন্ট্রাকশন দিতে হবে। কি দিতে হবে? কন্ট্রোল কন্ট্রাকশন। এই তিনটা শব্দ মনে রাখলে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার তুমি জীবনেও ভুলবা না। এবং তোমার পরীক্ষায় কিন্তু অ্যাক্টিভ ম্যানেজমেন্ট থার্ড স্টেজ অফ লেবার লেখা থাকবে না, তোমার পরীক্ষায় থাকবে AMT
SL শুধুমাত্র সংক্ষিপ্ত দেওয়া থাকবে, তোমাকে এটা দেখে বুঝতে হবে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। পরীক্ষায় কখনো এত বড় করে দেওয়া থাকবে না, এটা তোমাদের বুঝার সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে। তাহলে আমার সঠিক অ্যান্সার তো সবাই পেরেছো আশা করি, রাবেয়া, ইয়াসমিন, তারপরে লতা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অক্সিটোসিন 10 ইউনিট উইদিন 1 মিনিট, জন্মের 1 মিনিটের মধ্যে হচ্ছে আমাদেরকে অক্সিটোসিন দিতে হবে। ক্লিয়ার? তারপর ফলোইং আর দ্য কজেস অফ প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন। প্রিম্যাচিউর রাপচার অর্থাৎ আমাদের যে মেমব্রেনটা আছে, হ্যাঁ, অ্যামনিওটিক ফ্লুইডের যে মেমব্রেন, সেই মেমব্রেনটা প্রিম্যাচিউর অর্থাৎ সময়ের আগে রাপচার হয়ে যাওয়ার কারণ কি? কি কি কারণে হচ্ছে আমাদের প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন হয়, আমরা কি বলতে পারবো? কে কে সঠিক অ্যান্সার বলতে পারবো যে প্রিম্যাচিউর রাপচার কেন হয়? প্রিম্যাচিউর রাপচার দেখি কে কে পারো। 19 নম্বর কোশ্চেনের আনসার কে কে পারবা দেখি। প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, প্রথমে কি আছে? জেনিটাল ট্রাক্ট ইনফেকশন। প্রেগন্যান্সিতে মায়েদের ইনফেকশন কিন্তু কমন, প্রেগন্যান্সিতে মায়েদের ইনফেকশন কিন্তু খুবই কমন। তারপরে আছে প্রি এক্লেমশিয়া, ডিক্রিজ টেন্সিল স্ট্রেংথ অফ দ্য মেমব্রেন, মেমব্রেনের যদি তোমার স্ট্রেংথ কমে যায়। এবং পোস্ট ডেট প্রেগন্যান্সি, পোস্ট ডেটেড প্রেগন্যান্সি অর্থাৎ 42 সপ্তাহ অতিক্রম করে গেলে আমরা বলি হচ্ছে কি পোস্ট ডেট প্রেগন্যান্সি। 40 থেকে 42 সপ্তাহ অতিক্রম করে গেলে আমরা বলি, বা এক্সপেক্টেড ডেট অতিক্রম করে গেলে তখন আমরা তাকে বলি হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ যে ডেলিভারি, সেটা যদি অতিক্রম করে যায় তাকে আমরা বলি পোস্ট ডেট প্রেগন্যান্সি। আর নাম্বার ডি হচ্ছে কি পলিহাইড্রামনিয়াস। সঠিক অ্যান্সার কে দিতে পারছো দেখি তো, কে কে দিতে পারছো? ইসরাত জাহান, ADE আয়েশা। তাহলে আমরা দেখি প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন হওয়ার কারণ কি কি। প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন আসলে কেন হয়? জেনিটাল ট্রাক্ট ইনফেকশন, ইনফেকশনের কারণে প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন হয়। তারপরে প্রি এক্লেমশিয়ার কারণে হয় না। ডিক্রিজড ম্যাটারনাল স্ট্রেংথ, ট্রু। পোস্ট ডেট প্রেগন্যান্সি, পোস্ট ডেট প্রেগন্যান্সির কারণেও হয় না। পলিহাইড্রামনিয়াস, দেখো পলিহাইড্রামনিয়াস বলতে কি বোঝায়? যখন অ্যামনিওটিক ফ্লুইড কত 2000 ml এর বেশি বা 2000 ml বা এর বেশি। আর অলিগোহাইড্রামনিয়াস কখন? অলিগোহাইড্রামনিয়াস যখন হচ্ছে তোমার 2200 ml এর কম, 200 ml বা 200 ml এর কম, তখন বলা হচ্ছে অলিগোহাইড্রামনিয়াস। এবং পলিহাইড্রামনিয়াস হচ্ছে 2000 ml বা 2000 ml এর বেশি। অলিগো মানে কত? 200 বা 200 কম, 200 বা 200 কম হলে অলি। এবং পলি কত? পলিগো হচ্ছে 200 বা পলিহাইড্রামনিয়াস হচ্ছে 2000 ml বা তার বেশি। তারপরে কি আছে? সেলফিনজাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ। সেলফিনজাইটিস কোন অঙ্গের রোগ? সেলফিনজাইটিস হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান টিউব। সেলফিনজাইটিস ফ্যালোপিয়ান টিউবের প্রবলেম হয়। যখন ফ্যালোপিয়ান টিউবে ইনফেকশন বা ইনফ্লামেশন হয় তখন তাকে আমরা বলি হচ্ছে সেলফিনজাইটিস। কি বলি? সেলফিনজাইটিস। তো আজকে কিন্তু এইটা তোমরা মুখস্থ করবা, সেলফিনজাইটিস কি, ফ্যালোপিয়ান টিউব। সেলফিনজাইটিস কি, ফ্যালোপিয়ান টিউব। দেখো আজকে তোমাদের কাছে কি মনে হয়েছে আজকের ক্লাসটা করে, যে তোমাদের জন্য ইফেক্টিভ? অবশ্যই এটা কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে যে আজকের ক্লাস তোমাদের কাছে কতটুকু ইফেক্টিভ মনে হয়েছে। যদি তোমার কাছে এখনো মনে হয় যে তুমি ঘরে বসে থেকেই পাস করতে পারবা, তাহলে কিন্তু তোমার ধারণা ভুল। কারণ তোমাকে হচ্ছে কি করতে হবে? আরো বেশি পড়াশোনা করার জন্য একটা গাইডলাইনে থাকতে হবে। আর যেটা তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে একটা অফার, সেটা হচ্ছে আজকে আমাদের লাইভের পরে যারা প্রথম 20 জন যারা ভর্তি হবে তারা শুধুমাত্র কত টাকায় ভর্তি হতে পারবে? মাত্র 1000 টাকায়। হ্যাঁ, শুধুমাত্র 1000 টাকা। সেটা শুধু আজকের জন্য, আজকের জন্য এটা মাত্র 1000 টাকায়। সঙ্গে পাবে কি? এই যে আমাদের যে 3 বইগুলো আছে, তোমরা কিন্তু এই বইগুলো পাবে। সঙ্গে পাবে হচ্ছে আমাদের
সিক্রেট সাজেশন এবং ফ্রি মডেল টেস্ট দেওয়ার সুযোগ। সো ঘরে বসে না থেকে এখনো যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছ না তারা আমাদের কাছে আসতে পারো, যেহেতু পরীক্ষার আর মাত্র অল্প কিছুদিন বাকি। তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, এখনই সময় হচ্ছে প্রস্তুতি নেওয়ার, আর দেরি করলে কিন্তু পরীক্ষায় ভালো করা সম্ভব না। তোমরা জানো যে হচ্ছে আমাদের কিন্তু 5,000 নিয়োগ প্রক্রিয়াধীন। হ্যাঁ, আমাদের এই নিয়োগে যদি তুমি তোমার সিটটা পেতে চাও, কারণ লাইসেন্স পরীক্ষায় পাশ করতে না পারলে কিন্তু বিপিএসসিতে পরীক্ষায় বসতে পারবে না, বসতে পারবে কিন্তু চাকরি পাবে না। এই জন্য আমাকে কি করতে হবে, মনে প্রাণে এইবারে যেভাবেই হোক সেপ্টেম্বরে পাশ করতে হবে, আর সেপ্টেম্বরে পাশ করতে না পারলে বিপিএসসিতে পরীক্ষা দিতে পারবে না। সো যারা এখনো ঘরে বসে আসো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকের জন্য মাত্র 1,000 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। আর তোমরা যারা হচ্ছে অফলাইনে ক্লাস করো তাদের কিন্তু আগামীকাল মিনহার স্যারের ক্লাস হবে, সবাইকে ক্লাসে থাকার জন্য আমন্ত্রণ আছে। এবং আমাদের হচ্ছে অনলাইনেও পেইড বেসেও যারা ক্লাস করো তাদেরও ক্লাস হবে। আমাদের কিন্তু এখন রেগুলার ক্লাস হচ্ছে, তারপরে মডেল টেস্ট হচ্ছে। তো তুমি যদি নিজেকে যাচাই করতে চাও তোমার কিন্তু এখনই সময় আসলে ভর্তি হওয়ার, নতুবা তুমি কি করবা, তুমি কিন্তু এই যে সরকারি চাকরির যে সার্কুলার হবে এখান থেকে পিছনে পড়ে যাবা। সো যারা দেরি করতে না চাও, হ্যাঁ, যারা হচ্ছে কি করতে না চাও, দেরি করতে না চাও, ততক্ষণ তুমি কি যারা হচ্ছে পরীক্ষায় ভালো করতে চাও তাদেরকে অবশ্যই আমাদের এখানে আসতে হবে। এবং দেখো তোমাদেরকে একটা বিষয় একটু দেখাই যে আমাদের কিন্তু প্রতিদিন পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, দেখো দেখো আমাদের কিন্তু ওএমআর শিটে কিভাবে দাগাবা, তোমার টাইম ম্যানেজমেন্ট করাও কিন্তু একটা বিষয়। কারণ পরীক্ষা দিলেই কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার 50টা 100টা এমসিকিউ ট্রু ফলস এবং বেস্ট অ্যান্সার মিলাই দাগাইতে তোমার কেমন টাইম লাগে। দেখো আমাদের স্টুডেন্টরা কিন্তু প্রতিদিন পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, দেখো, সো তুমি যদি তোমার নিজেকে এভাবে যাচাই করতে চাও পরীক্ষা দেওয়ার মাধ্যমে, ইউ আর ভেরি ভেরি ওয়েলকাম টু হেয়ার। অ্যান্ড আজকে তোমরা যারা ভর্তি হবে তারা তো আমি আগেও বলেছি 1,000 টাকা ছাড়ে ভর্তি হতে পারবে। তা এছাড়াও তোমরা কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত অসংখ্য মডেল টেস্ট দিতে পারবে। সো যারা ঘরে বসে আসো, ঘরে বসে না থেকে এখনই সময় ভর্তি হওয়ার। আর তোমাদের জন্য অনেক শুভ কামনা, যেন তোমরা সবাই পাশ করো, কারণ আমরা তোমাদের ভালো চাই। সবাই পাশ করলে কি করতে পারবো, একসঙ্গে বিপিএসসিতে পরীক্ষায় বসতে পারবো, তাই না? সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই। আবারও কোনো এক ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি।